নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে একটা আপনাদেরই গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি। বিশেষ করে যারা মাটির বোরিং করা জলে মানে জলসেচ দিয়ে চাষ করেন, অর্থাৎ শ্যালো বলুন বা মিডিয়াম ডিপ টেল বলুন বা কুয়া টুয়া বলুন বা এই সমস্ত, অর্থাৎ মাটির নিচে বোরিং করে যে জলগুলো নিয়ে চাষবাস করা হয় তার সুবিধা অসুবিধা নিয়ে একজন প্রসেনজিৎ দাস একটা শিক্ষিত চাষি বলে মনে হয়, অনেকটা জায়গায় চাষ করছে ওই পাম্পের মানে নিচের বোরিং করা জল নিয়ে। তার সে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো সকলের জানা উচিত। বিশেষ করে যারা ওই কলের জল নিয়ে ছাদ বাগান করছেন, ছাদে জল দিচ্ছেন, মানে অর্থাৎ পুকুরের জল যারা ব্যবহার করতে পারছেন না, বা যেটা আমরা বলি রেন ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ বৃষ্টির জল ধরে রেখে যে চাষ, সেটা যারা করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন একবার একটা ভিডিও আমি চাই। আমরা যারা মাটির বোরিং জলে বাগান করি, প্রধান সমস্যা হলো হাই টিডিএস আর অ্যালকালাইন ওয়াটার। কি করে এর সমাধান করব? পরে লিখছে, যতই ভালো খাবার দিই না কেন গাছের গ্রোথ সেরকম হচ্ছে না। আমি আমার গাছে বোরিং করা পাম্পের জল ব্যবহার করি, জলের টিডিএস 1100 পিপিএম, আর ওটা পিপিএম হবে, যাই হোক, আমার জলের টিডিএস 1100, পিএইচ 9। আচ্ছা, আমার মাটির পিএইচও 9। আমি দেখছি আমার গাছের খাবার, গোবর সার, মাইক্রোনিউট্রিয়েন্ট, হিউমিক অ্যাসিড আরও বাকি পরিচর্যা করেও গাছের গ্রোথ সেরকম হচ্ছে না। তাহলে এই হাই টিডিএস ভ্যালু আর হাই পিএইচ ভ্যালু যুক্ত জল আমি কিভাবে ব্যবহার করব, বা এইভাবে ব্যবহার করলে আমার গাছ ভালো হবে, সেই জন্য একটা ভিডিও বানাবো। হাই টিডিএস লেভেল যুক্ত জল। টিডিএসটা কি? টিডিএস হলো টোটাল ডিজলভ সলিড। কি হলো মানে এটা কি হবে? মাপবো কিসে? টিডিএস মিটার পাওয়া যায়, পিএইচ মিটার পাওয়া যায়, ইসি মিটার পাওয়া যায়, সব এখন মিটার হয়েছে। সব সুইচ দেবেন, সঙ্গে সঙ্গে জলের টিডিএস বলে দেবে। 200 টাকা থেকে দাম শুরু, 800 টাকা পর্যন্ত বাজারে পাওয়া যায়। যদি কেউ মনে করেন কিনতে পারেন, অনলাইনেও কিনতে পারেন, যা ইচ্ছা। যাই হোক, তা টিডিএস তা কি ব্যাপারটা কি? ব্যাপারটা হলো কি, ধরুন এই একটা আমার জমি, আমি আগে দেখাচ্ছি, এই একটা আমার জমি, এটা অনেক দূর, এটা 5-6 কিলোমিটার দূরে। এখানকার যে জলের পাইপ লাইনের মানে নিচে থেকে যে জল উঠছে, সেই জল একরকম হবে, আবার অন্য জায়গায় জল একরকম হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জল হবে, কারণ বিভিন্ন জায়গায় খনিজ পদার্থের উপস্থিতিটা এক নয়। অর্থাৎ মাটির জলের মধ্যে টোটাল ডিজলভ কতটা হয়ে আছে, ওই খনিজ পদার্থগুলো কতটা জলে মিশে আছে, এইটা জানলে পরে হবে টিডিএস ভ্যালু। অর্থাৎ মাটির নিচে থেকে বোরিং করা জল নিয়ে যারা চাষ করছে, সেই জলের মধ্যে কতটা পার্সেন্ট খনিজ পদার্থ বা কতটা পার্সেন্ট লবণ সব মিশে আছে, সেইটা জানবো কি করে? সেইটা যদি বেশি হয় কম হয় ক্ষতিকারক তো হবেই। সেই নিয়ে আগে একটা ধারণা দিই, তারপর বুঝতে পারবেন। তাড়াতাড়ি আনছি ভিডিওটা। পিপিএম এ মাপা হয়। পিপিএম হলো পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ ভাগের মধ্যে 50, অর্থাৎ ওই জলের মধ্যে টিডিএস ভ্যালু যদি 50 থেকে 150 থাকে, এক্সেলেন্ট, চমৎকার জল, অত্যন্ত ভালো। আমরা যে সমস্ত ড্রিঙ্কিং ওয়াটার পান করি, এই এক্সেলেন্ট জল বেশিরভাগ কোম্পানি এটা মেনটেন করে, জানি না এখন কি করে, জানি না। 150 থেকে যদি 250 টিডিএস হয়, অর্থাৎ এই পিপিএমটা হয়, তাহলে গুড, মোটামুটি চলবে, মোটামুটি ভালো। 250-র উপর থেকে 300 পর্যন্ত হলে ওটা ফেয়ার, চলনসই, যাবে না, চলনসই, খাওয়া যাবে না, কিন্তু খাওয়া উচিত নয়, চলনসই, সেচের জন্য চলনসই বলতে পারেন। 300 থেকে 500 হলে পুওর, নট ফর ড্রিঙ্কিং। অর্থাৎ এই ফেয়ারটা এখন চালাচ্ছেন, হয়তো খেতে পারেন অনেকে, কিন্তু খাওয়া ঠিক না, সবসময় খেতে হবে এই জলটা, কিন্তু আমরা তো পাই না। যাই হোক, ফেয়ার, তারপর বলছে পুওর, নট ফর ড্রিঙ্কিং, অত্যন্ত নিম্নমানের, খাওয়ার অযোগ্য 300 থেকে 500 হলে। আর 500-র বেশি হলে আস্তে আস্তে অত্যন্ত খারাপ হতে চলেছে, জমির পক্ষে খারাপ হতে চলেছে, মানুষের পক্ষে চলবেই না। বিশেষ করে যাদের 1200 হয়ে গেছে, ওনারা 1100 হয়েছে বললো, ওটা আনঅ্যাকসেপ্টেবল, ওগুলো গ্রহণ করা যায় না। মানুষ তো খেলে মরবে এবং চাষের জমিও ক্ষতি হয়ে যাবে। এইবারে বলি ব্যাপারটা কি, যেখানে শ্যালো জল তুলছেন না, চাতাল যে করা হয়েছে, দেখবেন সেই চাতালটা লাল লাল হয়ে হচ্ছে আয়রন টক্সিসিটি হচ্ছে। এখন আয়রন টক্সিসিটি মানে, আয়রনটা এখানে লিখে রেখেছি আমি, আয়রন মানে লোহা, ওটাও মাপা যায়,
ওটা যদি 4 ppm পর্যন্ত হয় গুড, কিন্তু 4 এর বেশি আস্তে আস্তে হলে খারাপ, 10 এর বেশি হয়ে গেলে ভেরি ব্যাড, একদম চলবেই না, গাছপালা মরে যাবে। আবার একটা জিনিস দেখছি কি, আমি দক্ষিণ 24 পরগনা লোক, আমার দক্ষিণ 24 পরগনাতে বেশিরভাগ জায়গাতে 950 ফুটের উপরে গেলে তবে আমরা ড্রিঙ্কিং ওয়াটার পাই। হয় না যে আমি পশ্চিম মেদিনীপুরে কাজ করছি শালমনিতে, সেখানে 300 ফুট জলেই জল খাচ্ছে, সাবমার্সিবল করেছে 300 ফুট, দেখুন একবার কিরকম তফাৎ হয়ে যাচ্ছে জায়গাটা। অনেক জায়গায় 250 ফুট, কোথাও 200 ফুট, বাড়িপুরে আবার কম, অথচ দক্ষিণ 24 পরগনার মধ্যে বাড়িপুরে জলের লেয়ারটা হাই, ওখানে 300 ফুট 400 ফুট দিলেই জল পেয়ে যাবে, মিষ্টি জল, ওরা খাচ্ছে 500 ফুটের মধ্যে ওরা খাচ্ছে। কিন্তু আমাদের এইসব জায়গাতে ফলতা টলতা এই সমস্ত এইসব ডাঙ্গা টাঙ্গা এই সমস্ত জায়গাগুলোতে 950 উপর না জল খাওয়া যায় না। তবুও দেখছি কলেজের জল পাম্প করছে, ওখানে হালকা লাল লাল পড়ছে, জল পাম্প করছে। আমরা যে ফিল্টার করে আজকাল কেন্টের আরো টারো বেরিয়েছে, অ্যাকোয়াগার্ড ফার্ড বেরিয়েছে, ওরা সবখানে আয়রন গার্ড আছে, ওদের আয়রনগুলো ধরে নিয়ে ছেঁকে নিয়ে তারপর আমাদের জলগুলো পাঠায়। এই জন্য ওরা মানে নিরাপদ বা এই ব্যাপারটা। যাই হোক, আমি অত দরকার নেই পর জানা। এখন যে গাছে যদি ওই যে লাল জল মারছি বারবার, মাটি লাল হয়ে যাচ্ছে, আয়রন টক্সিড এই যে 4 এর বেশি হয়ে যাচ্ছে লোহা, ওই পাম্পের জল তুলে গাছের গ্রোথ হবে না। যদি লোহাটা খুব দরকার গাছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া আয়রন দরকার। আর একটা কি, যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন ইলেকট্রন পরিবহনেও কিন্তু আয়রন সাহায্য করে, আয়রন দরকার। কিন্তু অ্যাভাব আয়রন হলে, বেশি আয়রন হলে ওগুলো কম লাগে, তো বেশি আয়রন হলে গাছের শিকড় স্তব্ধ হয়ে যাবে, গাছের গ্রোথ কমে যাবে, ব্রঞ্চিং হয়ে যাবে, পাতা তামাটে হয়ে যাবে, গাছ মারা যাবে, কিছু করার নেই, কোনো গ্রোথ কিচ্ছু হবে না। অথচ আপনি আয়রন জল দিতে হচ্ছে বাধ্য, কারণ এই তো শ্যালোর জল ব্যবহার করছেন। এবং বাজারে কোনো ওষুধ নেই যে বাবা এই ওষুধ স্প্রে করো, তো করলে আয়রন পালিয়ে যাবে, আয়রন টক্সিসিটি অর্থাৎ আয়রন বিষাক্ততা কমবে, ওষুধ নেই। মাটিতে এই ওষুধ দাও তো বাবা, যে ওষুধ দাও তো, দিলে আমার গাছ ভালো হবে, আয়রনটা কমে যাবে, আয়রন রিডিউস করার কোনো ওষুধ নেই, কি করবেন, নিরুপায় হয়ে দিয়ে যেতে হবে। বলি আস্তে আস্তে, আর বিস্তারিত যাব না। এখন টিডিএসটাকে কমানোর জন্য কি 10 রকম প্রসেস আছে, 10 রকম প্রসেস দিয়ে টিডিএস কমানো যায়, অত্যন্ত ব্যয়বহুল, করা যাবে না। 1 নম্বর হলো আরও রিভার্স অসমোসিস। হ্যাঁ, রিভার্স অসমোসিস প্রক্রিয়া কি, মানে এমন একটা ছাঁকন প্রক্রিয়া, মানে সোজা কথা বলি, আছে ওর মধ্যে, যেখানে মানে 0.0001 এইরকম মাইক্রন এত ক্ষুদ্র অণু একমাত্র গলে যেতে পারে, ওই ছাঁকনিদের মধ্যে গলে যেতে পারে। মানে এর আগের যে অণুগুলো আছে লোহা, তা মানে ওর মধ্যে কি আছে, টিডিএস এর মধ্যে কি মনে আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে, তারপরে ম্যাঙ্গানিজ আছে, তারপর সালফেট আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, এই লবণগুলো আছে, ইত্যাদি ইত্যাদি জলের মধ্যে মিশা আছে। করা আছে ব্যবস্থা, যার মধ্যে দিয়ে 0.0001 এই এত ছোট মাইক্রন অণু গলতে পারবে, বাকিগুলো আটকে যাবে। ফলে সেই জিনিসটা পিওর। আমরা যে আরো কেন্টের আরো জল খাই, যে এইভাবে ছেঁকে নেওয়া হয়, তো এরকম করে মাটির জল ছাঁকা যাবে। পাতন প্রক্রিয়া, ডিস্টিলেশন, বলছে জল বাষ্প করো, আগুন দিয়ে জাল দাও, জাল দিয়ে ভেপার করো, ওই যে ভেপারটা জল একদম পিওর, কারণ ওর মধ্যে কোনো নুন ফুন উঠতে পারে না, বাষ্পেশন, ওরকম সম্ভব। তারপর বলছে কি না, ছেঁকে নাও, পাতন প্রক্রিয়া, অর্থাৎ ছেঁকে ফিল্ট্রেশন করে ছেঁকে জলটা তুলে নিয়ে ছেঁকে নিয়ে সেই জলটা ব্যবহার করো, করলে টিডিএস কমে যাবে। এগুলো কোনোটাই সম্ভব না, আমি অনেকগুলো দেখেছি। ইলেকট্রন মাইক্রন, ইলেকট্রিক চার্জ দাও জলে, একটা জলাধারে রেখে দাও, ইলেকট্রিক চার্জ দাও, দিয়ে আয়নগুলোকে, ক্যাটায়ন এক্সচেঞ্জগুলোকে, আয়নগুলোকে ভাগ করে নাও, ভাগ করে নিলে ওইগুলো সব কমে যেতে বাধ্য হবে। সো প্রত্যেকটা ফর্মুলাই আলাদা, মানে অনেক। দেখুন তাড়াতাড়ি আরো প্রসেস বললাম, ডিস্টিলেশন আমি আর বিস্তারিত বলবো না। অ্যাক্টিভ কার্বন ফিল্ট্রেশন মানে ছাঁকন, মানে ছাঁকুনির মতো করতে হবে। ইডিআর, ইলেকট্রো ডায়ালিসিস রিভার্সাল। আচ্ছা, আর কিভাবে করা যায়, ন্যানো আলট্রাফিল্ট্রেশন। আর একটা কি করে করা যায়, বয়েলিং, ওই জল ফুটুন তো বলছিলাম। আচ্ছা, ওয়াটার সফটিং, আয়ন এক্সচেঞ্জ, ইডিয়া আছে। এইভাবে কিন্তু নানা রকম ভাবে কিন্তু কমানো যায়, যেটা কোনোভাবেই সম্ভব না। টিডিএসটা সমস্যা আনছে কোথায়, টিডিএসটা তো বেড়ে গেছে ভালো কথা, আবার টিডিএসটা যে পিএইচ বাড়া কমা করছে, ওই জল যে ব্যবহার করছেন, ওই জলে যে পিএইচ মানে বাড়া কমা হয়ে যাচ্ছে, ওনার পিএইচ নয়, মানে এত হাই ক্ষারীয় মাটি, ওটা ক্ষারীয় মাটি। হ্যাঁ, আমি একটা কথা মনে করি কি, আপনাদের পিএইচ নিয়ে যারা এখন দেখেননি আমার ভিডিও, বা পিএইচ সম্পর্কে ধারণা যাদের নেই, আমি এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। খুব সুন্দরভাবে আমি ভিডিওটা বুঝিয়েছি। এটা হলো একটা 1 থেকে 14 পর্যন্ত স্কেল, 7 পর্যন্ত নর্মাল, 7-এর উপর থেকে আস্তে আস্তে বাড়তে থাকলে ওটা পিএইচ হাই হয়ে যাবে, হাই হয়ে গেলে ক্ষতি, আবার লো হলেও ক্ষতি, সেটা বলেছি, আমি আর ওখানে যাচ্ছি না। ওনার পিএইচ 9,
জলে অ্যালকালাইন। তার মানে ওনাকে অনুরোধ করবো, এবার চলে আসছি মূল জায়গায়, চলে আসবো। বইতে বিজ্ঞানীরা শুধু একটা কথা বলছে, আবর্জনা সার, পাতা সার দাও, ও টিডিএস হাই হলেও চাষ করা চলবে। তা কত যোগান দেবেন? পাতা সার, আবর্জনা সার, গোবর সার প্রচুর পরিমাণে দিতে বলছে। যাদের সম্ভব তারা চেষ্টা করুন। আর কি বলছে, এই পিএইচ বেশি হলে, ওনার পিএইচ 9, ওনাকে 33 শতক জায়গাতে 10 কেজি ক্যালসিয়াম সালফেট, যেটাকে জিপসাম, দাম বেশি নয়, জিপসাম হিসেবে বাজারে পাওয়া যায়, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট সার 10 কেজি বিঘা প্রতি ছড়িয়ে ওনাকে চাষ করতে হবে, পিএইচ কমবে। তাহলে ওনাকে এইভাবে চাষ করতে হবে। আর জলটা যেটা ব্যবহার করবেন জৈব সার বেশি দিয়ে করুন। এছাড়া কোনো রাস্তা নেই, কোনো ওষুধ নেই যে বাজারে টিডিএস লেভেল নামিয়ে দেবে বা আপনার মানে পিএইচ কমিয়ে দেবে। পিএইচ বাড়া কমার জন্য, পিএইচ কমে গেলে, টক হয়ে গেলে মাটি আমলিক, মাটি আবার অম্ল হয়। টক হয়ে গেলে ওখানে ক্যালসিয়াম কার্বনেট যে চুন পাওয়া যায়, চুনটা ভিজিয়ে রাখবেন, জলে দিলে ওটা আবার ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়ে যাবে। ওইভাবে পিএইচটাকে বাড়িয়ে নেওয়া যায়। অর্থাৎ এইরকমভাবে পিএইচটাকে বাড়ানোর জন্য মাটিতে চুন দেবেন 8 থেকে 10 কেজি। যাদের পিএইচ কমে গেছে, পিএইচ লেভেল যাদের 6-এর নিচে চলে এসছে, 5, 4 ইত্যাদি, তারা দেবেন। আর যাদের পিএইচ বেড়ে গেছে তারা কিন্তু ওই জিপসাম দেবেন। এই একটা কথা বললাম। জল পাম্প করছি। আর একটা কথা বলি, জল পরীক্ষা করা যায়, জল পরীক্ষা করা যায়। আমাদের এখানে একটা রায়পুরে একটা পরীক্ষা করা কেন্দ্র আছে, বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্র আছে। জল যে পানীয় জল না, ওটাও পরীক্ষা করা উচিত। ওর মধ্যে কত, ওই টিডিএস ভ্যালু কত, ওর আর্সেনিক আছে কিনা জলে, ওর পিএইচটা কত, এগুলো জানার জন্য পরীক্ষা করা হয়। তা যারা পরীক্ষা করতে পারবেন ভালো। তবে যারা শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল জলে চাষ করছেন, তাদেরকে শুধু অনুরোধ করবো, আপনার নিশ্চিত জল একবার মাঝে মাঝে টিডিএস ভ্যালুটা পরীক্ষা করা উচিত করে জৈব সার বাড়াবেন। অ্যালকালাইনের দিকে যান, সামান্য করে 1 চামচ করে, একটা 10 ইঞ্চি টবে, 10 ইঞ্চি মাটির টবে 1 চামচ, মানে ছোটো চামচ, 5 থেকে 7 গ্রাম ওই দিলেন, ওই জিপসাম দেবেন, অসুবিধা নেই। জিপসাম বৎসরে 2 বার দেবেন। কেমন? অনবরত যদি চাষ হয়, যদি একটা গাছ দাঁড়িয়ে থাকে একভাবে, তাহলে সেখানে 1 বার বৎসরে দিলেই যথেষ্ট। আর যারা সবজি করছেন, টবে তো অনেকে সবজি করছে, একবার খাওয়া হয়ে গেল, আবার দেবেন, তাহলে বৎসরে 2 বার দেবেন, খুব কম পরিমাণে দেবেন। এইভাবে কমান। এছাড়া কোনো রাস্তা নেই। আমার কাছে উত্তর নেই, বিজ্ঞানীদের কাছে উত্তর নেই যে এমন একটা ওষুধ আছে, বাবা টিডিএস কমাবো কী করে। সেরকম বাজারে ওষুধ তৈরি হয়নি। কঠিন প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। দরকার নেই বিস্তারিত ভিডিও করার, সংক্ষেপে জানালাম। আশা করি সকলে মোটামুটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ জানাই। নমস্কার।